স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য দেখছিলাম। তিনি তার একটা বক্তব্যের এক পর্যায়ে বলেন যে কোনো একটা ঘটনা ঘটলো বলে তড়িঘড়ি করে আইন প্রণয়ন বা নতুন আদালত সৃষ্টি করা আবেগের বিষয়। এগুলো আবেগ দিয়ে করা যায় না, বৃহত্তর পরিসরে দেখতে হবে। এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমাদের কয়েকটা প্রশ্ন। এক, যখন একটি ঘটনা সমাজে বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে তখন দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া কি সরকারের দায়িত্ব নয়? দুই, আবেগ বলে বিষয়টিকে এড়িয়ে গেলে ভুক্তভোগী পরিবার ও জনগণের ন্যায় বিচারের দাবিকে কি ছোট করা হয় না? তিন, যদি বর্তমান আইনে যথেষ্টই হতো তাহলে এরকম ঘটনা কেন বারবার ঘটছে? চার, বৃহত্তর পরিসরে দেখতে হবে। এর অর্থ কি সিদ্ধান্ত পিছিয়ে দেয়া, নাকি বাস্তব কোনো সংস্কারের পরিকল্পনা আছে? আসলে আমরা সবাই জানতে চাই আপনার কাছে এই প্রশ্নের উত্তরগুলো। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা জেগে উঠুন, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাজ করুন। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এবং প্রকাশ্যে ধর্ষকদের এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, যাতে ধর্ষণের মতো এমন নিকৃষ্ট ঘটনা ঘটানোর আগে তাদের ধর্ষকদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। এখন দেশের আইন ও বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেশে আর কয়টা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতো এরকম ঘটনা ঘটলে আপনারা আসলে সজাগ হবেন? আসলে যারা ধর্ষণ বা হত্যাকাণ্ডের মতো নিকৃষ্ট ঘটনার সাথে জড়িত তারা আসলে স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন মানুষ বলে মনে হয় না আমাদের কাছে। তারা আসলে মানুষরূপী এক একটা পশু। আর আমরা যদি মানুষরূপী এক একটা এই পশুকে এখনই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে, যদি কোনো সঠিক পদক্ষেপ না নিতে পারি, তাহলে ধর্ষণের মতো যে এই সামাজিক ব্যাধি, এটার আসলে কোনো প্রতিকার করা সম্ভব হবে না। আজকে আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আসলে আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে আমাদের জীবনের না আছে কোনো নিরাপত্তা, না আছে কোনো নিশ্চয়তা। এখানে নারী, শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনাগুলো এই যেন নিত্যদিনের একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। আমরা দেখেছি গত 19শে মে 7 বছর বয়সী শিশু রামিসা, যাকে প্রথমত ধর্ষণ করা হয়েছে এবং তারপর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং তার হত্যার পরে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে, যার একটা অংশ খাটের নিচে থেকে উদ্ধার করা হয়েছে এবং অপর যে অংশটি সেটা হচ্ছে ওয়াশরুমের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। এই যে আমি এতক্ষণ ধরে যে ঘটনাটি বললাম এবং আমরা বিগত 2 দিন ধরে আসলে যে ঘটনাটি দেখে আসছি, এটা শুধুমাত্র রামিসার একটা ঘটনা না, এটা আসলে আমাদের সমাজের একটা সাধারণ চিত্রে পরিণত হয়েছে। আইন এবং সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী আমরা যদি একটু দেখি যে 2026 সালের জানুয়ারি থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং এই সময়ে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার পর 17 জন শিশুকে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড, এটার পিছনে আসলে মূল কারণ কি? আমরা যদি দেখি, এই যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে আমাদের দেশের বিচারহীনতার যে সংস্কৃতি। আমাদের দেশে আমরা দেখি যে কোনো ধরনের অন্যায় অবিচার যখনই ঘটছে, কিন্তু সেটার কোনো সুষ্ঠু বিচার আমরা কখনোই দেখতে পাই না। আমরা দেখি যে অপরাধীদের মধ্য থেকে 2-1জনকে যদিও পুলিশের হেফাজতে নেওয়া হয়, তারপরেও দেখা যায় তারা তাদের ক্ষমতা বলে নিজেদের জামিন করে ছাড়িয়ে নেয়। এই যে ঘটনাটা, যে বিচারহীনতার যে সংস্কৃতি, এর ফলে আসলে কি হচ্ছে? এর ফলে আসলে অপরাধীরা তারা পার পেয়ে যাচ্ছে এবং তারা মনে করছে আসলেই তো কোনো কিছু ঘটছে না, আমরা যে কোনো ধরনের অপরাধ করেই তো কোনো শাস্তির সম্মুখীন হতে হচ্ছে না আমাদেরকে, তার মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এর ফলেই আসলে কি হচ্ছে, অপরাধীরা তাদের একটার পর একটা অপরাধ করার সুযোগ পাচ্ছে এবং তাদের মধ্যে ন্যূনতম ভয় বা আশঙ্কা তৈরি হচ্ছে না। আমরা যদি দেখি, তনু থেকে আসিয়া, এরপর রামিসা,
এবং নাম জানা বা না জানা এমন অনেকেই আছে, এই সংখ্যাটা আসলে অনেক বড়, যারা ধর্ষণ এবং এরপর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা চাই এরকম ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দ্রুত এবং এমন সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ সবাইকে। ধর্ষকদের শাস্তি উল্লেখ করা হয়েছে। ধর্ষকদের শাস্তি ধারা 9-1 বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং এর পাশাপাশি অতিরিক্ত অর্থদণ্ড। উল্লেখ্য যে 2020 সালে সংশোধনী আইন অনুযায়ী যাবজ্জীবনের পাশাপাশি মৃত্যুদণ্ডের বিধানও যুক্ত করা হয়েছে। আজকের এই মানববন্ধনে হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং মিডিয়ার রিপোর্টের তথ্য মতে 2000 সালের নতুন সরকার গঠন এবং এর পরবর্তীতে শিশু হত্যা ও নারী নির্যাতনের কিছু জরিপ পেশ করছি। প্রথম 3 মাসে ধর্ষক ও হত্যার শিকার হয়েছে অন্তত 165 জন শিশু। এদের মধ্যে 7 জন ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে। শিক্ষক, গৃহ কর্মকর্তা কিংবা প্রতিবেশী দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে অন্তত 67 জন শিশু। একই সময়ে 1 থেকে 6 বছরের বয়সী শিশু 49 জন শিশু হত্যার শিকার হয়েছে। 7 থেকে 12 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিচারের হার কত কম। এই ধরনের নির্যাতন ও হত্যায় আমাদের প্রশাসনের অবস্থাটা আসলে কি? বাংলাদেশে এই ধরনের সমস্যাগুলো যখনই প্রতিবাদ করা হয় তখনই নতুন একটা ইস্যু এনে এই বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে আমরা এড়িয়ে যাই। রামিসার ঘটনায় যদি কোনো মন্ত্রী বা এমপির পরিবারে হতো তাহলে তার অবস্থা কি হতো? তারা কি এভাবেই চুপ থাকতো? জুলাই আন্দোলনের পরবর্তী অবস্থায় এমন বৈষম্য, নির্যাতন, অবিচার আমাদের প্রত্যাশা নয়। আমাদের শহীদেরা যে তাজা রক্ত দিয়েছে তা তো এমন দেশ গড়ার জন্য দেয়নি। এ দেশ আমাদের এবং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। বারবার একই অন্যায় আমরা মেনে নিব না। আমাদের মা বোনদের খুনিকে কেন প্রোটোকলের মাধ্যমে নেওয়া হয়? কেন রামিসার জানাজার আগে খুনির কবর খোঁড়া হলো না? সরকারের কাজ সান্ত্বনা, ভর্তুকি আর কার্ড দেওয়া নয়, বরং রাষ্ট্রের সার্বিক শাসন কার্য পরিচালনা, নাগরিকদের নিরাপত্তা, জানমালের হেফাজত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে করা উচিত। তাই আমরা বলতে চাই, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। এজন্য প্রশাসনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। নারীর খুনিদেরকে ফাঁসি দিতে হবে এবং আর কোনো হায়না যেন চোখ তুলে নারীদের দিকে না তাকাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। শুকরিয়া।